নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছে আমি তসমিনা। আর প্রথমেই প্যারিস অলিম্পিক্সের খবরের দিকে নজর রাখবো। অলিম্পিক্সে রূপো জিতেছেন নীরজ চোপড়া। নীরজ চোপড়ার কাছে যদিও সোনা জেতার জন্য আশা ছিল গোটা ভারতবাসীর, তবে যে এই মুহূর্তে যে খবর যে নীরজ চোপড়া তিনি রূপো জিতেছেন, সোনা জিততে পারেননি, তবে অলিম্পিক্সে রূপো জিতলেন নীরজ চোপড়া। একদমই সুদীপ্ত, অলিম্পিক্সে রূপো পেলেন নীরজ চোপড়া। জ্যাভলিনের ফাইনালে রূপো জিতলেন নীরজ চোপড়া এবং নীরজ চোপড়ার জন্য গর্বিত গোটা ভারতবর্ষ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রূপো জেতার পর নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নীরজের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। 7ই আগস্ট 2021 টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিল নীরজ এবং তারপরেই নীরজের প্রতি যে আকাঙ্ক্ষা, নীরজের প্রতি যে ভরসা করেছিল ভারতবাসী এবং যে আশাটা ছিল, তারপরেই এক বিরাট চ্যালেঞ্জ যেখানে 12 জনের মুখোমুখি হতে হয়েছিল নীরজ চোপড়াকে। তাদের মধ্যে 5 জন বেশ শক্তিশালী ছিল এবং নীরজ চোপড়া তিনি সোনা জিততে পারেননি, তিনি রূপো জিতেছেন। একদমই, এবং ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারতের হয়ে রূপো জিতলেন নীরজ চোপড়া এবং জ্যাভলিন থ্রোতে 89.45 মিটার তিনি কিন্তু থ্রো করেছেন। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, সোনা নয় রূপো জিতলেন নীরজ চোপড়া, কি বলবে, কিভাবে দেখছো পুরো বিষয়টি এবং এটা কি বাড়তি চাপের কারণেই ঘটলো? দেখো, কালকে একটা যে কটা থ্রো নীরজ চোপড়া করেছে তার মধ্যে প্রত্যেকটাই ফাউল হয়েছে এবং একটা থ্রো যেটা করেছে প্রথম 12 জন যে কম্পিটিশনে ছিল সেখানে সেকেন্ড থ্রোটায় নীরজ চোপড়া মেরেছে 89.45, যেটা নীরজ চোপড়ার সিজন বেস্ট এবং সেটাই তাকে রূপো অব্দি নিয়ে গেল। এবং এটা এটা কি যে সামনের প্রতিযোগী সে যদি 91-92 এর ওপর 92 এর ওপর মেরে দেয় তাহলে সেটাকে টেস্ট করাটা একটা চাপের হয়ে যায় এবং নীরজ চোপড়ার ওপর যে সোনার প্রত্যাশা ছিল সেটা তো ভারতীয় অ্যাথলিট জানতেন এবং প্রথমটা ফাউল হওয়ার পর আরশাদে সেকেন্ডটায় ওইভাবে কামব্যাক করে সকলকেই একটা হকচকিয়ে দিয়েছিলেন এবং সেই চাপটাই হয়তো নীরজ চোপড়ার কোথাও গিয়ে চেপে বসে এবং সেই সোনাটা ভারতের এলো না। তবে এটা অবশ্যই গর্বের যে পদক এলো এবং সেই পদকটা রূপো, কারণ এর আগে আমাদের যে 4টে পদক এসেছে 4টের মধ্যে 3টে শুটিং এবং একটা গতকালই হকি থেকে এসেছে, 4টেই ব্রোঞ্জ পদক, কিন্তু নীরজ চোপড়ার হাত ধরে রূপোর পদক এলো ভারতের ঘরে। একদমই তাই। অনেক ধন্যবাদ সঙ্গীতা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। জ্যাভলিনের ফাইনালে রূপো জিতলেন নীরজ চোপড়া। নীরজ চোপড়ার কাছে সোনা জেতার আশা ছিল, তবে সোনা জেতা হয়নি নীরজের। 7ই আগস্ট 2021 টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া তিনি সোনা জিতেছিলেন এবং তারপরেই তার প্রতি আশা বেড়ে যায় ভারতবাসীর। এবং তবে এবারের প্যারিস অলিম্পিক্সে রূপো পেলেন নীরজ। নীরজের বর্ষাতে গাঁথা গেল রূপো। একদমই, এবং নীরজকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। একদমই তাই। এই প্যারিস অলিম্পিক্স জুড়ে ভারতের কাছে সোনার এখনো পর্যন্ত কোনো পদক নেই। ব্রোঞ্জ পদক জিতেছেন, দুটো ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের এবং অন্যদিকে নীরজ চোপড়া তিনি জ্যাভলিনের ফাইনালে রূপো জিতলেন। নীরজ চোপড়ার জন্য গর্ববোধ করেছে গোটা ভারত এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, অলিম্পিক্সে রূপো জিতল নীরজ চোপড়া এবং 89.45 মিটার কিন্তু তিনি জ্যাভলিনে থ্রো করেছেন। যদিও পাকিস্তান তারা সোনা নিয়ে গেছে, তবে ভারতের হয়ে রূপো জিতলেন নীরজ চোপড়া। ইতিমধ্যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং 140 কোটি ভারতবাসী কিন্তু গর্বিত নীরজের এই রূপোর পদকে।
সুদীপ্ত, প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। একদমই তাই। সকাল 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে তার দেহ। সকাল 11টা থেকে 11:30 বিধানসভায় রাখা হবে তার দেহ। প্রথমে বিধানসভায় রাখার কথা বলা হয়নি, পরবর্তী ক্ষেত্রে বিধানসভায় রাখার কথা বলা হয়েছিল এবং এরপরে মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে। বেলা 12টা থেকে 3:15 পর্যন্ত দেহ থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। একদমই সুদীপ্ত, এবং দুপুর 3:15 থেকে 3:30 দীনেশ মজুমদার ভবনে থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। আমাদের সঙ্গে রয়েছেন পিস ওয়ার্ল্ডের একেবারে সামনে থেকে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই পিস ওয়ার্ল্ড থেকে কোথায় নিয়ে যাওয়া হবে প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ? যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর সেখানে বহু গুণমুগ্ধ মানুষ, এছাড়া বাম যারা কর্মী সমর্থক রয়েছেন, ছাত্র যুব, তারা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে পাম এভিনিউয়ের বাড়ি থেকে কিন্তু এই পিস ওয়ার্ল্ডে এই মুহূর্তে শায়িত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এবং এই পিস ওয়ার্ল্ড থেকেই যেটা নির্দিষ্ট কর্মসূচি গতকালই জানানো হয়েছে, তা হলো এখান থেকে সকাল 10:30 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর মরদেহকে বের করে নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে এবং বিধানসভায় সকাল 11টা থেকে সেই দেহ শায়িত থাকবে। আমি পিস ওয়ার্ল্ডের এই মুহূর্তের ছবিটা দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সামগ্রিকভাবে দলের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু সকাল থেকে কেউ কেউ এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। সেই দিক থেকে পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে এই মরদেহ এবং এখান থেকে বিধানসভায় নিয়ে যাওয়ার পরে বিধানসভাতে যারা বিধায়ক রয়েছেন তারা তাকে শ্রদ্ধা জানাবেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানাবেন, সরকারি তরফে সেইখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং তারপরে বিধানসভার যে চত্বর, সেই বিধানসভা চত্বর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যাওয়া হবে সিপিএম এর রাজ্য দফতর মুজফফর আহমেদ ভবন আলিমুদ্দিন স্ট্রিটে এবং সেখানে দুপুর 12টা থেকে প্রায় 3টে পর্যন্ত 3 ঘন্টা মতো সময় সেইখানে দলীয় যে রাজ্য দফতর রয়েছে সেই রাজ্য দফতরে শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এবং সেখানে দলীয় যারা কর্মী সমর্থক রয়েছেন তার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত সিপিএম এর যে সমস্ত নেতৃত্বরা আসবেন, দিল্লি থেকে যে সমস্ত নেতৃত্বরা আসবেন, তারাও কিন্তু শেষ শ্রদ্ধা জানাবেন, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। তারপরে সেই মরদেহকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে, যে দীনেশ মজুমদার ভবন ছাত্র যুব সংগঠনের রাজ্য দফতর এবং ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেখানে যখন তিনি সম্পাদক ছিলেন তখন সভাপতি ছিলেন ডিওয়াইএফআই এর দীনেশ মজুমদার, তারই নামাঙ্কিত দীনেশ মজুমদার ভবন। সেখানে মিনিট 15 রাখার পর নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের যে অঙ্গীকার করা রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ আজকে গোটা দিন ভোর সকাল 10:30 থেকে যে শেষ শ্রদ্ধা জানানোর যে পর্ব শুরু হবে সেটা কিন্তু ধাপে ধাপে পিস ওয়ার্ল্ড হয়ে সেই মরদেহ আস্তে আস্তে যাবে বিধানসভার উদ্দেশ্যে, বিধানসভা থেকে আস্তে আস্তে আলিমুদ্দিন স্ট্রিটে, সেইখানের শেষ শ্রদ্ধা জানানোর পর দীনেশ মজুমদার ভবন হয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল 4টের সময় এই দেহদানের, মরণোত্তর দেহদানের যে অঙ্গীকার রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, সেটা সম্পন্ন হবে। অর্থাৎ সব মিলিয়ে আজকে দিনভর একটা যেরকম আবেগ কাজ করবে শুধুমাত্র যে সিপিএম এর বা বাম নেতা কর্মী ছাত্র যুবদের মধ্যে তেমনটা নয়, বিভিন্ন রকমের নস্টালজিয়া, অর্থাৎ দীর্ঘ সময়, দীর্ঘ 11 বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই জায়গা থেকে শুধুমাত্র প্রশাসনিক হিসাবে প্রধান হিসেবে নয়, তার সংস্কৃতি সম্পন্ন তার যে ভাবমূর্তি, সেই জায়গা থেকেও কিন্তু বারে বারেই তিনি আলোচিত হয়েছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে বলা যেতে পারে ছাত্র যুব সংগঠনের মধ্যে এবং যে সমস্ত গুণমুগ্ধ মানুষরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিধানসভা বা রাজ্য দফতর বা সেখানে দীনেশ মজুমদার ভবন, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি স্থির করা হয়েছে সিপিএম এর দলীয় তরফে। একদম।
অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য বললেন, বেলা 10:30 থেকে এই পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবেগের কত রঙে রেঙেছেন বুদ্ধবাবু, কখনো দলে, কখনো সরকারে, কখনো বা স্রেফ সিনেমা দেখতে গিয়ে। মেঠো রাজনীতির পোড়োখা নেতাদের যেমন হওয়া উচিত তেমন নন মোটেই, বরং কেমন যেন কবিদের কথা মনে পড়ে যায় সুকান্ত ভট্টাচার্যের সেই ভাতুসপুত্রকে দেখে। ভালোবাসতেন লেখালেখি, পড়াশোনা, সিনেমা, গান। দৈবের অচেনা টানাপোড়েনে রাজনৈতিকের পরিচিতি যাঁর একান্ত হয়ে দাঁড়ালো, তিনি কি তা নিয়ে স্বস্তিতে ছিলেন খুব? হয়তো কর্মই চর্চা হয় কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থকে নিয়ে। অসাধারণ লেখক, বাগ্মী, পণ্ডিত এই মানুষটি পুরোহিত ছিলেন। পুরোহিত দর্পণ নামে তাঁর লেখা গ্রন্থ আজও পুরোহিতদের কাছে প্রিয়। ইনি ছিলেন বুদ্ধদেবের পিতামহ। পিতা নেপালচন্দ্র আলোকপ্রাপ্ত, পুরোহিত হতে চাইলেন না। তিনি বেছে নিয়েছিলেন প্রকাশনার পেশা। সেই বাড়িতেই বুদ্ধদেবের কাকা সুকান্ত ভট্টাচার্য, বাঙালির কিশোর বিপ্লবী কবি। সেই প্রবাহ চেতনা নিয়েই প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য পড়তে গিয়েছিলেন। সেই সময়ের ঝড়ঝাপটায় তিনি কবে যে কিভাবে সিপিআইএমের হয়ে গেলেন। 1966 সালে দলের সদস্য হলেন, বিপদসংকুল দিনে নবীন বাহিনীর অগ্রণী। কিন্তু রাজনীতি তাঁর সবটা নিতে পারেনি। পাশাপাশি চালিয়ে গেলেন লেখাপড়া, সিনেমা, সঙ্গীত, লেখালেখি। নিজের আবেগের সঙ্গে বেইমানি করেননি কখনো। 1993 সালে মন্ত্রিসভা থেকে হঠাৎ পদত্যাগ করলেন বুদ্ধদেব। জ্যোতি বসু সে সময় মুখ্যমন্ত্রী। সিপিএমে এমন পদত্যাগ ভাবাই যায় না। অনেকে ভাবলেন সিপিএমের মধ্যেও একটু বাম ঘেঁষা বুদ্ধদেব কি দল ছাড়বেন? দুঃসময়ে নাটকের লেখক সেই অসম সময় বলেছিলেন, আমি ও সিপিএম আলাদা নই, একই অস্তিত্ব, দল ছাড়ার প্রশ্নই ওঠে না। গত শতকের শেষ ভাগ, দীর্ঘ কয়েক বছর জ্যোতি বসু দলে বলেছিলেন তার অনেক বয়স হয়ে গিয়েছে, এবার মুখ্যমন্ত্রী পদ ছাড়তে দেওয়া হোক। সম্মতি আদায় করতে পেরেছিলেন 2000 সালে। সে বছরের 6ই নভেম্বর জ্যোতি বসুর চেয়ারে বসলেন বুদ্ধদেব। খুব কি খুশি ছিলেন তিনি? ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বারবার বলেছেন তার একটা মিশন আছে, রাজ্যকে শিল্পোন্নত করতেই হবে, তা না হলে তার মুখ্যমন্ত্রিত্বের চেয়ারে বসার কোনো অর্থ নেই। সে চেষ্টা তিনি করেছিলেন, কুর্সির ভয় পাননি। হয়তো ঠিক করেছেন অনেক কিছু, ভুলও করেছেন কিছু কিছু। বাংলার মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছিল, তাও 13 বছর হয়ে গেল। পরাজয়ের পরে একান্তে বলেছিলেন, মাই ইনিংস ইজ ওভার। দলের শীর্ষ নেতৃত্বে ছিলেন, বৈঠকে যাওয়া এড়াতে শুরু করলেন। শরীরও ভাঙতে শুরু করেছিল, বারবার হাসপাতাল আর বাড়ি, কেবল ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি, অক্সিজেনের নল। তন্দ্রায় হয়তো দুঃস্বপ্নের উপন্যাসটার কথা ভাবতেন, যে উপন্যাস লেখা আর হয়ে ওঠেনি। বড় ভক্ত ছিলেন রবীন্দ্রনাথের, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নোবেল পুরস্কার পাওয়া উপন্যাস 100 ইয়ার্স গো সলিটিউড ইংরেজিতে অনুদিত হলে তার প্রথম কয়েকটি কপি তিনি আনিয়েছিলেন কলকাতায়। অমন উপন্যাস তার মাথায় হয়তো আসত, যেত, আলো ছায়া খেলা করত। সে উপন্যাস আর কখনো লেখা হবে না। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে উত্তরবঙ্গ কেঁপে উঠেছে, ভূমিকম্প সেখানে হয়েছে। সকাল 6:58 কেঁপে ওঠে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের 2 সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে সেখানে। একদমই সুদীপ্ত, এবং কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 4.5 এবং ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে। সুদীপ্ত, যেমনটা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভয়াবহ বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন নদী কিন্তু ভেঙে গিয়েছে। একাধিক জায়গায় জল জমার ছবি আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ধস নেমে এসেছিল এবং তারপর কিন্তু ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। একদমই তাই। তবে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.58 এবং কেঁপে ওঠে 2 সেকেন্ড পর্যন্ত। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। কম্পনের অনুভূত হয় এবং কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 4.5। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তরবঙ্গে যে ভূমিকম্প হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো তোমার থেকে।
অনুভূত হয় এবং সিকিমের সেরেঙ্গি ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় 4.5 রিক্টার স্কেল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। এটি দার্জিলিং থেকে এর অবস্থান 22 কিলোমিটার উত্তরে এবং সিকিম এর রাবাংলার কাছে। রাবাংলা থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান এই সেরেঙ্গের, যার একেবারে কেন্দ্রবিন্দুতে এই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এবং তার ভূমিকম্পের কম্পের যে মাত্রা তাও কিন্তু যথেষ্ট মাত্রায় বেশি ছিল, মানে 4.5 রিক্টার স্কেলে তীব্রতা ছিল সেই ভূমিকম্প। কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর কি পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো খবর সামনে আসেনি, তবে যেহেতু ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট মাত্রায় ছিল এবং কার্যত লাগাতার উত্তরবঙ্গ, সিকিম সংলগ্ন অংশে বৃষ্টিপাত চলছে, তাই ভূমিধসের একটি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী তোমাকে। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটি বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।